বিসমিল্লাহির রহমানির রহিম। ময়মনসিংহ আইডিয়াল কলেজ কর্তৃক অনলাইন পাঠদান কার্যক্রমে সকলকে স্বাগত। আশা করি বর্তমান করোনা পরিস্থিতিতে সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ সোলাইমান হাসান, প্রভাষক পদার্থবিজ্ঞান, ময়মনসিংহ আইডিয়াল কলেজ। আজ আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্র নিউটনের বলবিদ্যা এর কিছু অংশ আলোচনা করব। আশা করি সকলে আমার সাথে থাকবে। তো কথা না বলে আমরা শুরু করি। আমাদের আজকে আলোচ্য বিষয় নিউটনীয় বলবিদ্যা। শুরুতে আমরা আমি আজকে আলোচ্য বিষয় লিখে রাখছি বল। বল এটা আমরা অনেক আগে থেকে আমরা জেনে আসছি। বল হচ্ছে যা কোনো বস্তুর প্রয়োগ করা হলে তাকে গতিশীল করে বা গতিশীল করার চেষ্টা করে, অথবা যা কোনো গতিশীল বস্তুর প্রয়োগ করলে তার গতি পরিবর্তন করে বা করতে চায় তাকে আমরা বল বলি। এটা যদি স্থির বস্তু হয় তাহলে কেউ প্রয়োগ করলে একে গতিশীল করে বা করতে চায়, আর যদি চলমান বস্তু হয় তাহলে এর গতি পরিবর্তন করে বা করতে চায় একে আমরা বল বলি। তাহলে বলের মাত্রা, একক, এগুলো আমরা আগে জেনে আসছি। বলের এসআই একক নিউটন। তারপর বলের মাত্রা, বল ভর ইনটু ত্বরণ। বল মানে ভর ইনটু ত্বরণ। তো আমরা এটা জেনেছি, এর মাত্রা আমরা জানি। এখন আমরা দেখব বলের গাত। বলের গাত, বলের গাতে জায়গাটাকে আমরা দেখব গাত বল। গাত বল হচ্ছে অনেক বৃহৎ একটা বল যদি সংক্ষিপ্ত সময়ের জন্য ক্রিয়া করে তখন ওই বলটা বলে গাত বল। যেমন ফুটবলার যখন বলে কিক করে, বা ক্রিকেটার যখন বেলে বটে যখন ব্যাট করে তখন এটা অনেক বৃহৎ বল সংক্ষিপ্ত সময়ের জন্য ক্রিয়া করে, এটাকে আমরা বলবো গাত বল। আর বলের গাত হচ্ছে প্রযুক্ত বল যে সময় ক্রিয়া করে, ক্রিয়াশীল বল ইনটু ক্রিয়া করার সময়, এর গুণফলকে বলে বলের গাত। এখানে আমরা ছোট প্রশ্ন দেখতে পারি, বলের গাত ভরবেগের পরিবর্তনের সমান। এটা আমরা পরে দেখব। এর আগে আমরা দেখব নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র গতি বিষয়ক তিনটি সূত্র, এটা আমরা আগে জেনে আসছি। নিউটনের গতির প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করে স্থির বস্তু স্থির থাকবে, আর গতিশীল বস্তু সুষম গতিতে গতিশীল থাকবে। এটা হলো প্রথম সূত্র, অর্থাৎ আদি বেগটা শেষ বেগটা যদি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হয়। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে যেটা আমরা জানি F সমান mn। এটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করা হয় ভরবেগের পরিবর্তন সেদিকে হবে। অর্থাৎ এটা আমরা এখান থেকে আমরা তো এখানে লিখি F সমান mn। এর প্রমাণ আমরা আগে জেনেছি। তাহলে এরপরে তো আমরা লিখতে পারি m এর ত্বরণ b মাইনাস, যদি আদিবেগ u, শেষ বেগ b এবং সময় যদি t হয় তাহলে আমরা ত্বরণ লিখতে পারি b মাইনাস u বাই t। এখন আমরা শেষ বেগকে আমরা লিখতে পারি b, আর আদিবেগকে আমরা লিখতে পারি আদিবেগ b নট, আর শেষ বেগকে b যদি দেখি তাহলে এটা হবে b মাইনাস b নট। যদি আমরা গুণ করি তাহলে কি লিখতে পারি ft সমান mb মাইনাস mu। এখানে আমরা লিখতে পারি বল ইনটু শেষ বেগ মাইনাস বল ইনটু আদি বেগ। তাহলে আমরা এখানে লিখতে পারি আদি বল ইনটু শেষ বেগ মানে শেষ বেগ আদি বেগ। তাহলে যেহেতু দুইটার মাইনাস, তাহলে আমরা বলতে পারি ভরবেগের পরিবর্তন। তাহলে এর আগে আমরা বলছিলাম বল ইনটু সময়, এটা হচ্ছে বলের গাত। তাহলে লিখতে পারি বলের গাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে আমরা লিখতে পারি বলের গাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। এখন যদি আমরা এটা না বলে এর পরিবর্তে আমরা যদি এটা বলি, বস্তুর ভর কি হতে পারে? শূন্য হতে পারে না। তাহলে বস্তুর ভর
ধরো গুণ করে দিলাম, তাহলে F সমান কি লেখা যায়, অথবা আমরা হ্যাঁ বস্তুর বল শূন্য হতে পারবো না, তাহলে আমরা কি b মাইনাস ইউ বাই টি। এখন আমরা নিউটনের গতির প্রথম সূত্র আমরা জানি, বাহ্যিক বল প্রয়োগ না হলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সমুদ্রে গতিশীল থাকবে। তাহলে যদি বাহ্যিক বল প্রয়োগ না হয়, F শূন্য হয়, তাহলে 0 ইনটু টাইম t এটা গুণ দিলে 0 সমান b মাইনাস ইউ, অর্থাৎ এখানে লিখতে পারি b সমান ইউ। অর্থাৎ এখান থেকে আমরা পাইতে পারি দ্বিতীয় সূত্র থেকে নিউটনের প্রথম সূত্র পাইতে পারি। এখান থেকে আরেকটা বলতে লিখতে পারি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তন সমান বলের কারণ। আবার নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা পাইতে পারি নিউটনের গতির প্রথম সূত্র। এখান থেকে আরেকটা বিষয় আমরা ধারণা করি, নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা জড়তা নামক একটা বস্তু বিষয় ধারণা করি। তাহলে জড়তাটা আসলে কি, আমরা শেষে লিখে রাখছি জড়তা। জড়তা আসলে কি? জড়তা হচ্ছে বস্তু যে অবস্থানে আছে ঠিক সেইভাবে তাকার যে তার ইচ্ছা বা প্রবণতা, তাকে আমরা বলি জড়তা। তাহলে জড়তাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি স্থিতি জড়তা, একটি গতি জড়তা। স্থিতি জড়তা হচ্ছে একটি টেবিলের উপর একটি বই আছে এবং তার ইচ্ছা এই টেবিলের উপর এই বইটি স্থির থাকবে, তাহলে এটা স্থিতি জড়তা। আর একটি গাড়ি গতিশীল আছে এবং গাড়ির ভিতরে যাত্রী আছে, এটা হচ্ছে গতি জড়তা। তাহলে জড়তা আমরা একটা দুইটা উদাহরণ যদি দিই, যেমন যদি চলন্ত গাড়ি যদি হঠাৎ ব্রেক কষে তাহলে যাত্রীর সামনে দিকে হেলে পড়ে, অর্থাৎ বাসের সাপেক্ষে যাত্রী কি ছিল, গতিশীল ছিল, কিন্তু বাস টানলেও যাত্রী কি টানতে তার একটু সময় লাগে, অর্থাৎ যাত্রী কি থাকতে চায়, সে গতিশীল থাকতে চায়, এটা হচ্ছে গতি জড়তা। আবার স্থির বাস যদি হঠাৎ করে ছেড়ে দেয় তাহলে যাত্রী পিছন দিকে হেলে পড়ে, তাহলে বাসের সাপেক্ষে যাত্রী স্থির ছিল কিন্তু বাস ছেড়ে দেওয়ার পরেও কি যাত্রী স্থির থাকতে চাইতেছে, এটা হচ্ছে স্থিতি জড়তা। তাহলে সব জড়তাই কি এক না, একটা হচ্ছে গতি জড়তা আর একটা হচ্ছে স্থিতি জড়তা। তাহলে আমাদের গতি জড়তা প্রয়োজন আছে, আর স্থিতি জড়তা কি এমন জন্য তেমন বেশি উপকার না, বরং অপকারী। তাহলে আমরা নিউটনের গতির তৃতীয় সূত্রটা আমরা সবাই জানি, তৃতীয় সূত্র হচ্ছে কি প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ কোনো বস্তু যদি এখন এদিকে প্রতিক্রিয়া করে একটি বস্তু এটা এখান থেকে যে প্রতিক্রিয়া করবো সেটা ঠিক সে বিপরীতভাবে প্রতিক্রিয়া, অর্থাৎ প্রত্যেক বস্তুর একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখান থেকে আমরা আরেকটা বিষয় জানতে পারি, এবার যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এখান থেকে আমরা পাই বস্তুর ভরবেগের সংরক্ষণ সূত্র। এটা যদি আমরা প্রমাণ দেখতে চাই, প্রমাণ আমরা আগে জেনেছি, প্রমাণ দেখো না, তাহলে এখান থেকে আমরা নিই ভরবেগের সংরক্ষণ সূত্র গাণিতিকভাবে ব্যাখ্যা করি। অর্থাৎ যদি F1 বলে F1 বল F2 F1 বল ক্রিয়া করে আর ওই যে গাণিতিক ক্রিয়া করে F2 এর দিকে F2 বল ক্রিয়া করে, একটি বস্তু যদি তার দুইটি বস্তু যদি পরস্পর সংঘর্ষ লিপ্ত হয়, যদি দুইটি বস্তু সংঘর্ষ লিপ্ত হওয়ার প্রথম বস্তুর বল যদি M1 আর আদি বেগ যদি B0, দ্বিতীয় বস্তু শেষ বেগ B B1 আর দ্বিতীয় বস্তুর বল যদি M2 B2, প্রথম বস্তুর বল যদি M1 করি এবং আদি বেগ B01 এবং শেষ বেগ B, আর দ্বিতীয় বস্তুর বল M2, দ্বিতীয় বস্তুর আদি বেগ B02 আর দ্বিতীয় বস্তুর বেগ B।
তাহলে টি সময় যদি চলাকালীন থাকে তাহলে এটা আমরা একটা গাণিতিক ফর্মুলা পাই। গাণিতিক ফর্মুলা আমরা এভাবে করি m1 b1 নট প্লাস m2 b2 নট সমান m1 b1 প্লাস m2 b2, অর্থাৎ একাধিক অর্থাৎ দুটি বস্তু যদি সংঘর্ষে লিপ্ত হয়, একটা ক্রিয়া করবো আর একটা প্রতিক্রিয়া করবো, তাহলে তার আদি করবে আর শেষ করবে সমান থাকবে। এখান থেকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রে একটি গাণিতিক একটি বিবৃতি দিতে পারি। একাধিক বস্তুতে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করলে, ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করলে, যেমন ঘর্ষণ বল, মহাকর্ষণ বল আর অনেক ধরনের বল আছে, এগুলো যদি ক্রিয়া না করে তাহলে একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করলে তাদের মোট ভরবেগ সংরক্ষণ থাকবে, অর্থাৎ ধ্রুবক থাকবে। তাহলে আমরা শুরুতে আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, যেটা বল আমরা বলেছিলাম বল বিভিন্ন ধরনের বল আছে। আমরা চারটি মৌলিক বল দেখব। চারটি মৌলিক বলের মধ্যে একটি হচ্ছে কি মহাকর্ষ বল, মহাকর্ষ বল, আর কি তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। তাহলে এর মধ্যে সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল আর সবচেয়ে সবল বল হচ্ছে সবল নিউক্লিয় বল। এগুলো আমরা চারটি মৌলিক বলের অন্তর্ভুক্ত, চারটি মৌলিক বল দেখব। এখন আমরা একটু দেখব তড়িৎ প্রাবল্য। তাহলে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বল, তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বল এটা আমরা দেখব। যদি এখানে তড়িৎগ্রস্ত একটি বস্তু রাখি, যদি একটি বস্তু রাখি একটা তড়িৎগ্রস্ত বস্তু, তাহলে এর চারপাশে যে অঞ্চল ব্যাপী তার তড়িৎ ক্ষেত্র প্রভাব বিস্তার করে তাকে বলে তড়িৎ ক্ষেত্র। এর চারপাশে যে অঞ্চল ব্যাপী তার তড়িৎ ক্ষেত্র প্রভাব বিস্তার করে, তড়িৎ প্রভাব বিস্তার করে তাকে বলি তড়িৎ ক্ষেত্র। আর এরকম ভাবে যদি আরেকটি বস্তু রাখি, যদি একটি চুম্বকগ্রস্ত বস্তু হয় মানে চুম্বক বস্তু, তাহলে এর চারপাশে যে এলাকা জুড়ে চুম্বক প্রভাব বিস্তার করে তাকে আমরা বলবো চুম্বক ক্ষেত্র। তাহলে চুম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র এটা আমরা দেখলাম। তাহলে তড়িৎ ক্ষেত্রে আমরা তড়িৎ প্রাবল্য বলার আগে আমরা দেখব তড়িৎ বিভব। তড়িৎ বিভব হচ্ছে যদি তড়িৎ ক্ষেত্রের বাইরে যদি এটার ব্যাসার্ধ যদি r হয়, এখান থেকে চতুর্দিকে r দূরত্বে তার তড়িৎ প্রবাহ থাকে, তাহলে r দূরত্বের বাইরে আমরা দূরত্বকে বলবো অসীম দূরত্ব। এখানে অসীম দূরত্ব বলতে আমরা সীমাহীন দূরত্বকে ইন্ডিকেট করব না। এখানে অসীম দূরত্ব হচ্ছে এই তড়িৎ ক্ষেত্রের বাইরে কোনো দূরত্ব হলে এটাকে আমরা বলবো তড়িৎ অসীম দূরত্ব। তাহলে যদি অসীম দূরত্ব থেকে ওয়ান চার্জ একক ধনাত্মক চার্জ বিশিষ্ট কোনো বস্তুকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে কোনো না কোনো কি করতে হবে, কাজ করতে হবে। অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট কোনো বস্তুকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে বা স্থাপন করতে যে কাজ করতে হয় তাকে বলে তড়িৎ বিভব, তাকে বলে তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভবটা কি অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট কোনো বস্তুকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করতে যে কাজ করতে হয় তাকে বলে তড়িৎ বিভব। আর এই একক ধনাত্মক চার্জ বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে যে বল অনুভব করে তাকেই বলে তড়িৎ প্রাবল্য। তাহলে তড়িৎ বিভবটা হচ্ছে অসীম দূরত্ব থেকে একক চার্জ বিশিষ্ট একটি বস্তুকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করতে যে কাজ করতে হয় তাকে বলি তড়িৎ বিভব। আর এই একক ধনাত্মক চার্জ বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি বস্তু স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে বলে তড়িৎ প্রাবল্য। ঠিক তদ্রূপভাবে অসীম দূরত্ব থেকে যদি একক ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি বস্তু চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয় তাহলে এটি
যে বল অনুভব করে তাকে বলবো চৌম্বক প্রাবল্য। তাহলে এখন আমরা দেখব ঘর্ষণ। ঘর্ষণ সম্পর্কে আমরা অনেকেই জানি। ঘর্ষণ যদি বস্তুর মধ্যে যদি ঝগড়া বাঁধা থাকে আমরা বলি ঘর্ষণ। তাহলে ঘর্ষণের বৈজ্ঞানিক সংজ্ঞা কি দেখব? একটি তল আর একটি তলের উপর যখন সংঘর্ষে লিপ্ত হয়, একটি তল আর একটি তলের উপর যখন সংস্পর্শে আসে তখন তাকে বলে ঘর্ষণ। যেমন যদি একটা টেবিল হয়, এই টেবিলের উপর যদি স্থির থাকে তাহলে এটা ঘর্ষণের জন্য স্থির আছে। ঘর্ষণ বিভিন্ন ধরনের ঘর্ষণ আছে, যেমন স্থিতি ঘর্ষণ। একটি তল আর একটি তলের উপর যদি স্থির থাকে তাহলে একে বলবো স্থিতি ঘর্ষণ। আর যদি প্রবাহী ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, এরকম বিভিন্ন ঘর্ষণ আছে। তাহলে আমরা ঘর্ষণের এটা বেশি ধরব। ঘর্ষণ এস, এটা তার অবিলম্ব ঘর্ষণ অবিলম্ব পরমাণু ক্রিয়া করে তার মানের সমানুপাতিক। এই দুটি বস্তুর মধ্যে যদি ঘর্ষণ লিপ্ত হয় তাহলে তার ঘর্ষণ বল যে অবিলম্ব বরাবর মানটা ক্রিয়া করে সেটা তার ঘর্ষণের সমানুপাতিক, ঘর্ষণ বলের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই মিউ এস সমান আর বাই এফ বাই আর। তাহলে এফ এস বাই ঘর্ষণ বল আর এসে অবিলম্ব যে ঘর্ষণের মান, তাহলে এই একে বলে ঘর্ষণ গুণাঙ্ক। এবং আমরা ঘর্ষণ বল, ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ এবং পিছলার ঘর্ষণ এবার দেখব। পিছলার ঘর্ষণ যদি একটা তল একটা তল দেবে এবং পিছলে থাকে তাই বলবো কি পিছলার ঘর্ষণ। আর আবর্ত ঘর্ষণ কি একটা তল স্থির আছে আর একটা তলের উপরে এভাবে ঘুরে ঘুরে যাচ্ছে, তাহলে এটা কোনো আবর্ত ঘর্ষণ। আর প্রবাহী ঘর্ষণ তো তরলকে বা গ্যাসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন আমরা দেখব জড়তা ভ্রামক। আমরা আগে দেখেছিলাম জড়তা হচ্ছে বস্তু স্থির আছে, গতিশীল আছে, এটা থাকতে চাওয়ার যে বৈশিষ্ট্য বা প্রবণতা তাকে আমরা বলি জড়তা। এখন আমরা দেখব জড়তার ভ্রামক, ইনার্শিয়া, মোমেন্টাম অফ ইনার্শিয়া। জড়তার ইংলিশ শব্দ হচ্ছে ইনার্শিয়া। তাহলে জড়তার ভ্রামক হচ্ছে মোমেন্টাম অফ ইনার্শিয়া। তাহলে জড়তার ভ্রামকটা আমরা বলবো একটি বস্তুর ভর যদি একটি বস্তুর ভর সম্পূর্ণ বস্তুর ভর যদি m হয়, অর্থাৎ প্রত্যেকটা কণা যদি একাধিক অসংখ্য কণা থাকে তাহলে প্রত্যেকটা কণা যদি m1 m2 m3 অসংখ্য ভর থাকে, তাহলে একটি বস্তুর ভর যদি m হয়, একটি বস্তুর ভর যদি m হয়, এখানে এই বস্তুটা যদি একটি অক্ষকে সাপেক্ষে ধরলাম একটি অক্ষ, এই অক্ষকে সাপেক্ষে যদি কেন্দ্র করে যদি চতুর্দিকে ঘুরতে থাকে, মনে হয় এখান থেকে বস্তুটা আর দূরত্বে চতুর্দিকে ঘুরতেছে, তাহলে ওই বস্তুর ভর এবং ওই অক্ষকে কেন্দ্র করে যে দূরত্বের বা ব্যাসার্ধের নিয়ে গুণনশীল এই বস্তুর ভর ও তার ব্যাসার্ধের বর্গের গুণফলকে বলে জড়তার ভ্রামক। অর্থাৎ আমরা আগে বলবো কি m r স্কয়ার, এটা আমরা যোগী m r স্কয়ার। তো এটা আমরা দেখব জড়তার ভ্রামক। এখন জড়তার ভ্রামক সম্পর্কিত দুটি উপাত্ত আছে, একটি সমান্তরাল অক্ষ অবহিত আর একটি লম্ব অক্ষ অবহিত। সমান্তরাল অক্ষ অবহিতটা আমরা যদি দেখি, যদি
তাহলে এই বস্তুটি যদি একটি অক্ষ সাপেক্ষে যদি ঘূর্ণনশীল থাকে, এই অক্ষের এটা যদি x অক্ষ, এটা যদি আমরা y অক্ষ ধরি, এটা যদি x অক্ষ ধরি, তাহলে এই বস্তুর জড়তার ভ্রামক হবে তার x অক্ষের জড়তার ভ্রামক ও y অক্ষের জড়তার ভ্রামকের সমষ্টির সমান। তাহলে এটার মূল জড়তার ভ্রামক হবে I x প্লাস I y, মানে x অক্ষ বরাবর জড়তার ভ্রামক ও y অক্ষ বরাবর জড়তার ভ্রামকের সমষ্টি হবে তার মূল জড়তার ভ্রামক। I মানে ইনারশিয়া। এটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। আর যদি আমরা দেখি সমান্তরাল অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য যদি দেখি, এটা দুটি অক্ষ সমান্তরাল, যদি x y x ড্যাশ y ড্যাশ দুটি সমান্তরাল অক্ষ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি h হয়, তাহলে এর সমান্তরাল অক্ষ উপপাদ্যের বিপরীত হচ্ছে একটি বস্তু তার ভর কেন্দ্র। ভর কেন্দ্র যদি আমরা বলি, ভর কেন্দ্র হচ্ছে একটি বস্তুকে যেভাবে রাখা হয় না কেন, এর এমন একটা বিন্দু আছে যেই বিন্দুতে বস্তু সমস্ত ভর কেন্দ্রীভূত, মানে কেন্দ্রীভূত আছে বলে মনে হয়। অর্থাৎ এই বস্তুর উপর যদি এমন একটি বিন্দু থাকে, অর্থাৎ এই যে আমার আঙ্গুলটার উপরে আমার একটি বিন্দু আসে, এই বিন্দুতে বস্তু সমস্ত ভর কেন্দ্রীভূত আছে বলে মনে হয়, একে বলে ভর কেন্দ্র। তাহলে যদি x y এবং x ড্যাশ y ড্যাশ যদি দুটি সমান্তরাল অক্ষ পরস্পর y h দূরত্বে অবস্থান করে, তাহলে তার জড়তার ভ্রামক হবে ওই বস্তুর ভর কেন্দ্রের জড়তার ভ্রামক, মানে I g, যে মানে ভর কেন্দ্র, তাহলে IG প্লাস ওই যে এই অক্ষ থেকে ওই অক্ষের থেকে যে দূরত্ব, তার দূরত্ব ওই বস্তুর ভর ওই দুই অক্ষর মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফল হচ্ছে তার গুণফলের সমষ্টি অর্থাৎ মূল জড়তার ভ্রামক। তাহলে এই ভ্রামক, তাহলে সমান্তরাল অক্ষ হচ্ছে একটি অক্ষকে সাপেক্ষে ঘূর্ণনশীল যদি আরেকটি সমান্তরাল থাকে, ওই বস্তু থেকে তার জড়তার ভ্রামক হচ্ছে তার ভরকেন্দ্রের ভ্রামক ও ওই বস্তুর ভর এবং ওই অপর একটি অক্ষের সাপেক্ষে যে সমান্তরাল তার দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি হচ্ছে মোট জড়তার ভ্রামক। তাহলে আজ আমরা দেখলাম বলের গাছ বল, নিউটনের গতিসূত্র, তড়িৎ প্রবল, তড়িৎ চুম্বক প্রবল, ঘর্ষণ, জড়তার ভ্রামক, এগুলা আমরা আজকে দেখেছি। পরবর্তী বাকি অংশ আমরা পরবর্তী অন্য একদিন দেখবো। আশা করি সকলে বর্তমান করোনা পরিস্থিতিতে পাঠে মনোযোগী আছো, আর আমাদের কার্যক্রম অনলাইন কার্যক্রম চলবে। তোমরা কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞাসা করবে। আমরা সকলে সুস্থ থাকি এবং আল্লাহর কাছে সাহায্য প্রদান করি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।